বন্ধুরা একটু ভাবুন তো, বিশাল একটা দাবার বোর্ড, সেখানে ঘুঁটিগুলো সাজানো হয়েছে খুব ঠান্ডা মাথায়। এক একটা চালের পিছনে রয়েছে বছরের পর বছর ধরে চলা নিখুঁত পরিকল্পনা। এই খেলায় বিশ্বজুড়ে কার দাপট থাকবে আর কে এক কোণে ছিটকে পড়বে তা নিয়ে যখন দুনিয়ার বড় বড় মাথাগুলো চুলচেরা বিশ্লেষণ করছে, ঠিক তখনই এক নিঃশব্দ বিস্ফোরণ ঘটল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক চাল বেজিংয়ের রাতের ঘুম একেবারে উড়িয়ে দিয়েছে। যে ড্রাগন একসময় গোটা এশিয়া তথা বিশ্বকে নিজের হাতের মুঠোয় পুড়তে চেয়েছিল, আজ সে নিজেই নিজের পাতা ফাঁদে বন্দী হতে চলেছে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। খুব শান্ত মাথায় আর সুচতুর কূটনীতি দিয়ে ভারত আর চীনকে চারিদিক থেকে এমনভাবে ঘিরে ফেলেছে যে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা পর্যন্ত এই মাস্টার স্ট্রোক দেখে কুর্নিশ জানাচ্ছেন। একটা সময় ছিল যখন বিশ্ব রাজনীতিতে চীনকে ধরাছোঁয়ার বাইরে মনে হতো, কিন্তু এই পরিস্থিতি এখন 180 ডিগ্রি ঘুরে গেছে। খুব নিঃশব্দে এক নতুন ইতিহাস লেখা হচ্ছে। এই নতুন ইতিহাসের প্রেক্ষাপট এতটাই রোমাঞ্চকর যে এটা না বুঝলে আজকের পরিবর্তিত পৃথিবীকে চেনা অসম্ভব। আজ আমরা কোনো জটিল তত্ত্বে যাব না, বরং ভারতের এই অসাধারণ কূটনৈতিক চালের অন্দরমহলটাকে খুব সহজ একটা গল্পের মতো করে আপনাদের সামনে মেলে ধরব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। গল্পটার ভিতরে ঢোকার আগে সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ, বিশ্ব রাজনীতির এমন ইনডেপথ এবং রোমাঞ্চকর বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। গল্পের প্রথম মোড়টা শুরু হয় 2026 সালের জুলাই মাসে। মাত্র 10 দিনের একটা সময়, 2রা জুলাই থেকে 12ই জুলাই। এই 10 দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন এক ঝোড়ো ইনিংস খেললেন। একে একে পা রাখলেন 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। যেখানেই গেলেন বিশ্বনেতারা তার কূটনীতির প্রশংসায় পঞ্চমুখ হলেন। এমনকি নিউজিল্যান্ডের মাটিতে তো দীর্ঘ 40 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন। কিন্তু আসল টুইস্টটা অন্য জায়গায়। ভারত যখন বিশ্বমঞ্চে ডানা মেলছে, তখন বেজিংয়ের কি অবস্থা? আন্তর্জাতিক দুনিয়া যাকে ভারতের সবচেয়ে বড় প্রতিযোগী মনে করে, সেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2026 সালের প্রথম 6টা মাস কার্যত এক প্রকার গৃহবন্দী হয়ে কাটালেন। পুরো অর্ধেক বছরে তিনি মাত্র একটা বড় বিদেশ সফর করতে পেরেছেন, সেটা হলো জুন মাসে উত্তর কোরিয়ায়। কিন্তু কেন? কিরগিজস্তানের এসসিও সামিট, ভারতে হতে চলা ব্রিক্স সম্মেলন কিংবা আমেরিকার মতো দেশে অত্যন্ত জরুরি কিছু সফর তার তালিকায় থাকা সত্ত্বেও জিনপিং এখন আর বেজিং ছেড়ে বেরোতে সাহস পাচ্ছেন না। গল্পের পিছনের আসল রহস্যটা হলো ভয়। হ্যাঁ, চরম রাজনৈতিক অস্থিরতা আর সেনা অভ্যুত্থানের ভয়। চীনের ভেতরের পরিস্থিতি এখন খাদের কিনারায়। রিয়েল এস্টেট সেক্টর পুরোপুরি ডুবে গেছে, তরুণ প্রজন্মের মধ্যে বেকারত্ব এখন আকাশ ছোঁয়া। আর নিজের ক্ষমতা ধরে রাখতে গিয়ে জিনপিং এখন একটা মারাত্মক কাণ্ড করে বসেছেন। তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির বেশ কিছু পদস্থ সামরিক জেনারেল এবং খোদ প্রতিরক্ষা মন্ত্রীদের দুর্নীতির অভিযোগে আচমকা উধাও বা বরখাস্ত করে দিয়েছেন। এর ফলে চীনের লাল ফৌজের ভেতরে এখন তার বিরুদ্ধে তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। ইতিহাস সাক্ষী আছে, কোনো একনায়কের কুর্সি যখন নড়বড়ে হয়, তখন দেশ ছেড়ে বাইরে যাওয়া তার জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে ওঠে। জিনপিংয়ের মনেও ঠিক এই ভয়ই কাজ করছে। তিনি বেজিংয়ের বাইরে পা রাখলেই যদি সেনাবাহিনীর অসন্তুষ্ট অফিসার বা কমিউনিস্ট পার্টির বাকি নেতারা তার সিংহাসন উল্টে দেয়। পরিসংখ্যানের দিকে তাকালে আপনি চমকে উঠবেন। 2013 থেকে 2019 সালের মধ্যে যিনি প্রতি বছর গড়ে 12 থেকে 14টা দেশে সফর করতেন, সেই মানুষটি 2021 সালের জিরো কোভিড পলিসির দোহাই দিয়ে ঘর থেকেই বের হননি। আর 2022 সালের সেপ্টেম্বর থেকে 2025-এর শেষ পর্যন্ত ট্রাভেল রেস্ট্রিকশন শিথিল হওয়ার পরেও তিনি মাত্র 26টি আন্তর্জাতিক সফর করেছেন, যার মধ্যে 2025 সালে তার সফরের সংখ্যা ছিল মাত্র 6টি। আর 2026-এ তিনি এখন নিজের সবচেয়ে নিরাপদ প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া ছাড়া অন্য কোথাও বেরোতেই পারছেন না। শি জিনপিং যখন নিজের চেয়ার বাঁচাতে বেজিংয়ে বন্দী, ঠিক সেই সুযোগে ভারতের প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে একের পর এক হাইলি অ্যাক্টিভ সফর করে চীনকে চারিদিক থেকে ঘিরে ফেলার এক নিখুঁত চক্রব্যূহ তৈরি করে ফেলেছেন। চলুন মোদির 2026 সালের ক্যালেন্ডারটা একটু উল্টে দেখা যাক।
গল্পের মতো করে সাজালে বুঝতে পারবেন কিভাবে একটার পর একটা চাল দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসে নরেন্দ্র মোদী মালয়েশিয়া এবং ইসরায়েল সফর করলেন। দক্ষিণ চীন সাগরে চীন প্রতিনিয়ত মালয়েশিয়া, ফিলিপাইন বা ভিয়েতনামের মতো দেশগুলোকে ধমকাতে থাকে। ভারত ঠিক তখনই মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা এবং বাণিজ্যিক চুক্তি করে বেজিংকে স্পষ্ট বার্তা দিল ভারত এখন চীনের শত্রুদের সামরিকভাবে শক্তিশালী করছে। আর ওদিকে ইসরায়েলের সাথে পার্টনারশিপ ভারতকে প্রতিরক্ষা ও প্রযুক্তিতে চীনের চেয়ে এক ধাপ এগিয়ে দিল। মে মাসে নরেন্দ্র মোদী সফর করলেন ইউএই এবং নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালির মতো ইউরোপীয় দেশগুলো। মিডল ইস্টে ভারতের অর্থনৈতিক করিডোর চীনের প্রজেক্টগুলোকে সরাসরি ধাক্কা দিল। আর ইউরোপের যে সস্তা পণ্যের বাজার চীন কবজা করতে চেয়েছিল, সেখানে ভারত নিজেকে এক নির্ভরযোগ্য বিকল্প হিসেবে খাড়া করলো। জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর করলেন ফ্রান্স, স্লোভাকিয়া এবং সেসেলসে। ফ্রান্স তো ভারতের অন্যতম সেরা পশ্চিমা বন্ধু, কিন্তু আসল খেলাটা হলো ভারত মহাসাগরের ছোট্ট দেশ সেসেলসে। সেখানে ভারত নিজের নেভি বেস তৈরি করছে, যা বেজিংয়ের নৌবাহিনীর বিরুদ্ধে একটা শক্তিশালী আন্তর্জাতিক চেকপোস্ট হিসেবে কাজ করবে। এবার আসা যাক জুলাইয়ের সেই ঐতিহাসিক সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এই তিন দেশ থেকে ভারত মূলত তিনটি বড় জিনিস ছিনিয়ে এনেছে: নিরাপত্তা, মজবুত গ্লোবাল সাপ্লাই চেইন এবং কূটনৈতিক আধিপত্য। সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে ইন্দোনেশিয়াতে। ভারত ও ইন্দোনেশিয়া মিলে ডেভেলপ করেছে সাবাং পোর্ট। ভৌগোলিক মানচিত্রটাকে আপনারা একটু কল্পনা করুন। এই বন্দরটা ঠিক মালাক্কা প্রণালীর প্রবেশদ্বারে অবস্থিত। আর এই মালাক্কা প্রণালী দিয়েই চীনের প্রায় 80% বেশি তেল এবং আন্তর্জাতিক বাণিজ্য যাতায়াত করে। এই এনার্জি রুটের ওপর নজরদারি বাড়িয়ে ভারত সরাসরি চীনের দুর্বলতম স্নায়ুকেন্দ্রে আঘাত এনেছে। ওদিকে কোয়াড জোটের অন্যতম স্তম্ভ অস্ট্রেলিয়ার সাথে হাত মিলিয়ে ভারত কেবল ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের দাদাগিরি রুখতে সামরিক পার্টনারই পায়নি, এর সঙ্গে ভারতের ভবিষ্যৎ টেকনোলজি এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত প্রয়োজনীয় যেটা সেই রেয়ার আর্থ খনিজ যেমন লিথিয়াম ও কোবাল্ট সুরক্ষিত করতে বড় চুক্তি করে ফেলেছে ভারত। এর ফলে চীনের ওপর ভারতের আর্থিক নির্ভরতা এক ঝটকায় অনেকটাই কমে গেছে। আর নিউজিল্যান্ডের সাথে বাণিজ্য ও প্রযুক্তির নতুন দিগন্ত খোলার পাশাপাশি সেখানকার বিপুল প্রবাসী ভারতীয়দের মাধ্যমে ভারতের সফট পাওয়ার আরও সেখানে মজবুত হয়েছে। এই তিন দেশকে সঙ্গে নিয়ে ভারত সমুদ্রপথে চীনের একা রাজত্ব করার স্বপ্নকে একেবারে চুরমার করে দিয়েছে। গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় হলো এই কাউন্টার অ্যাটাক। 2000 সালের পর চীন ভারতকে ভৌগোলিকভাবে অবরুদ্ধ করার জন্য একটা চাল চেলেছিল, ভূ রাজনীতিতে যার নাম স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালা। তারা পাকিস্তানের গোয়াদর বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরকে 99 বছরের লিজে হাতিয়ে নিল। বাংলাদেশ ও মায়ানমারে নৌঘাঁটি তৈরি করলো চীন। এমনকি আফ্রিকার জিবুতিতে নিজেদের প্রথম আন্তর্জাতিক সামরিক বেশ খাড়া করলো তারা। শুরুতে মনে হচ্ছিল যে বেজিং বুঝি এই খেলাতে জিতে যাচ্ছে, কিন্তু ভারত চুপ করে বসে থাকার পাত্র নয়। ভারত পাল্টা আক্রমণাত্মক কৌশল নিয়ে একেবারে ময়দানে নামলো, যার নাম হলো নেকলেস অফ ডায়মন্ডস বা হীরের নেকলেস। ভারত সিঙ্গাপুরের চাঙ্গি নেভাল বেস, ইন্দোনেশিয়ার সাবাং পোর্ট, ওমানের ডুকম পোর্ট এবং ইরানের চাবাহার পোর্ট পর্যন্ত নিজেদের স্ট্র্যাটেজিক অ্যাক্সেসকে নিশ্চিত করলো। এর সাথে সেসেলস ও মরিশাসের মতো দেশগুলোর মাধ্যমে ভারত মহাসাগরে চীনের প্রতিটি গতিবিধির ওপর কড়া সিসিটিভি ক্যামেরার মতো নজরদারির ব্যবস্থা করে দিল নয়াদিল্লি। এর ফলাফল কি হলো? যে চীন পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলোতে কোটি কোটি ডলার জলের মতো ইনভেস্ট করেছিল, ঋণগ্রস্ত হয়ে সেই দেশগুলি আজ দেউলিয়া। এমনকি গোয়াদরে স্থানীয় বিদ্রোহীদের কারণে চীনা ইঞ্জিনিয়ার বা অফিসারদের সেখানে টেকাই দায় হয়ে পড়েছে। অর্থাৎ চীনের মুক্তোর মালা ভারতকে ঘেরার বদলে চীনেরই গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এই পুরো খেলায় পর্দার আড়ালে আমেরিকার ভূমিকাও অনস্বীকার্য। চীন তার এনার্জি চাহিদার 80% বিদেশ থেকে আমদানি করে, যা মিডল ইস্ট ও আফ্রিকা থেকে ভারত মহাসাগর এবং আন্দামান নিকোবরের পাশ দিয়ে মালাক্কা প্রণালী হয়ে চীনে যায়। আমেরিকা অত্যন্ত চতুরতার সাথে সেই সব দেশ ও সমুদ্রপথকে টার্গেট করছে যেগুলো চীনের এই জ্বালানি সরবরাহকে যে কোনো মুহূর্তে অবরুদ্ধ করতে পারে।
ভারত কোনো উস্কানি ছাড়া অত্যন্ত ধৈর্যের সাথে চীনকে তারই চালে জড়িয়ে ফেলেছে। চীন যখন ছোট দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলছিল, ভারত তখন বিশ্বস্ত বন্ধু হয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে। তাহলে ভাবুন, দাবার বোর্ডের সমীকরণটা আজ কোথায় এসে দাঁড়িয়েছে। এই বিশাল ভূরাজনৈতিক লড়াইয়ে ভারত আজ কারো ওপর নির্ভরশীল নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপরিকল্পিত বিদেশ সফরের ওপর ভর করে বিশ্বমঞ্চে এক উদীয়মান গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে ভারত নিজের এজেন্ডা নিজেই সেট করছে। এটা কোনো সাময়িক বা ছোটোখাটো সাফল্য নয়, বরং এক দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত সুপরিকল্পিত মাস্টার স্ট্রোক, যা আগামী বহু বছর ধরে এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে নির্ধারণ করবে। ভারতের এই অবিশ্বাস্য কূটনৈতিক জয়যাত্রা এবং চীনকে চারিদিক থেকে ঘিরে ফেলার এই রোমাঞ্চকর রণকৌশল সম্পর্কে আপনার মতামত কি? আপনিও কি মনে করেন যে ভারত এভাবেই আগামী দিনে বিশ্বমঞ্চে একচ্ছত্র সুপার পাওয়ার হয়ে উঠবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। নমস্কার।